মণ্ডলী কেমন আছেন? রমজানুল মোবারক, অগ্রিম ঈদের শুভেচ্ছা দর্শক মণ্ডলী। আজকে আমরা একটা ভিন্ন ধরনের বিষয় নিয়ে আলাপ করব, কথা বলবো দর্শক মণ্ডলী। আমরা যারা বাঙালি বা বাংলাদেশি, তারা মজলুমের পক্ষের কারণেই হোক আর ধর্মীয় কারণেই হোক, আমরা সাধারণত মনস্তাত্ত্বিকভাবেই ইরানের পক্ষ নিয়ে কথা বলে থাকি বা ইরানের পক্ষের একটা বিষয় আমাদের ভিতরে কাজ করে, কথাবার্তার মধ্যে সেটা চলে আসে দর্শক মণ্ডলী। আমরা সাধারণত যেমন ইরানের সফলতা দেখতে পছন্দ করি, আবার ইরানের সফলতার বিষয়গুলো তুলে ধরতেও পছন্দ করি, সেটা নিয়ে কথা বলতেও বা আলোচনা করতেও পছন্দ করি। সেটা না চাইলেও যতই নিরপেক্ষ আমরা থাকি না কেন সেটা চলে আসে দর্শক মণ্ডলী। বিষয়টা হচ্ছে এটাই। আজকে আমরা সরাসরিভাবে ইরানের যে দুর্বল সাইডটা, দুর্বল দিকগুলো, সেই দুর্বলতাগুলো নিয়ে কথা বলবো। যুদ্ধ মানেই তো শুধুমাত্র আক্রমণ করা নয় দর্শক মণ্ডলী। আমরা যদি সেই মানধাত্তা আমলের অনেক অনেক আগের সেই যুদ্ধ থেকেও যদি চিন্তা করি, যুদ্ধে কিন্তু দুইটা বিষয় আপনার একই সঙ্গে পারঙ্গম হতে হয়, কাজ করতে হয়। সেটা হচ্ছে, একটা হচ্ছে আক্রমণ, আর একটা হচ্ছে ডিফেন্স বা ঢাল। আপনি যদি সেই ঢাল তলোয়ারের যুদ্ধটাও যদি চিন্তা করেন, এক হাতে যদি তলোয়ার থাকে আর এক হাতে কিন্তু ঢাল থাকে। এক হাত দিয়ে কখনো যুদ্ধ করা যায় না। শুধু ঢাল দিয়ে যেমন আপনি জীবনকে রক্ষা করতে পারবেন না, আবার শুধুমাত্র তলোয়ার দিয়ে আপনি প্রতিপক্ষকে বধ করতে পারবেন না, তার আগে আপনার বধ হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। কাজেই যুদ্ধ মানেই আক্রমণ এবং প্রতি আক্রমণকে ঠেকানোর জন্য ঢাল দর্শক মণ্ডলী। ইরান এ যাবৎকালে যা রিসার্চ করে এসেছে, যা তৈরি করেছে, তাতে শুধু মনে হয় তারা শুধু আক্রমণের বিষয়টাই মাথায় রেখেছে। তারা শুধু আক্রমণ কিভাবে তারা আপনার মনে করেন যে চালিয়ে যাবে, অপরকে কিভাবে নাস্তানাবুদ করবে, এই বিষয়টা তারা মাথায় রেখেছে। সেইভাবেই তারা রিসার্চ করেছে, সেইভাবেই তারা অস্ত্র উৎপাদন করেছে। বাট অন্যের আক্রমণ থেকে নিজেকে কিভাবে রক্ষা করতে হবে, নিজেকে নাস্তানাবুদ হওয়ার হাত থেকে কিভাবে সেভ করা যাবে, বাঁচানো যাবে নিজেদেরকে, সেই বিষয়টা ইরানে মনে হয় না কখনোই কোনো গুরুত্ব পেয়েছে দর্শক মণ্ডলী। যে বিষয়টা হচ্ছে দেখেন, আপনি চিন্তা করে দেখা যায় একটা এই গোয়েন্দা ব্যর্থতা তো শুধুমাত্র আপনার নতুন নয়। গোয়েন্দা ব্যর্থতা গত 12 দিনের যুদ্ধ থেকেও যদি চিন্তা করি, গত 12 দিনের যুদ্ধ থেকে এখন পর্যন্ত মাঝখানে একটা বছর আপনার পার হয়ে গিয়েছে। এই একটা বছরে ইরানের গোয়েন্দা সংস্থা কতটুকু ডেভেলপ হয়েছে, উন্নত হয়েছে। এর আগে এত এত গোয়েন্দা ব্যর্থতা, সেই গোয়েন্দা ব্যর্থতা থেকে ইরান বের হয়ে আসতে পেরেছে। কথা হচ্ছে দর্শক মণ্ডলী, এই যে টার্গেট কিলিং যে মানে বেছে বেছে স্পেসিফিক গুরুত্বপূর্ণ লোকদেরকে হত্যা করা, এটা তো পুরোটাই আপনার গোয়েন্দা ব্যর্থতার কারণ হয়ে থাকে। অপর দেশের শত্রু দেশের গোয়েন্দারা ভিতরে ঢুকে তারা তথ্যপাত্র পাচার করতেছে, কিন্তু নিজের দেশের গোয়েন্দা সেটা বুঝতে পারতেছে না। এটাই গোয়েন্দা ব্যর্থতা। মূলত নিজের দেশের গোয়েন্দাদের সেটা আপনার বের করে ফেলতে হবে, কে আসলে 2 নাম্বার, কে আসলে 1 নাম্বার, কে আসলে মানে এই সরকারের মধ্যে, ইরানের সরকারের মধ্যে থেকেও কে আসলে ইরানের তথ্য বাইরে পাচার করতেছে। এটাই যদি বের করতে না পারে, তাহলে গোয়েন্দা সংস্থার প্রয়োজনটা কোথায়? যতগুলো টার্গেট কিলিং হচ্ছে, সব টার্গেট কিলিং এর পিছনে কারো না কারো কোথাও না কোথাও থেকে তথ্যপত্র দিয়ে দেওয়া হচ্ছে। কারা দিচ্ছে ভাই? সরকারের ঊর্ধ্বতন ব্যক্তিরা যখন টার্গেট কিলিং এর শিকার হয়, তখন তো সরকারের অভ্যন্তর থেকেই তথ্যগুলো পাচার হয়, সরকারের ভিতর থেকেই, এবং ওই গুরুত্বপূর্ণ ব্যক্তির আশেপাশের লোক থেকেই বা তার সমপর্যায়ের লোক থেকেই তো তথ্য পাচার হয়। আজকের দিন পর্যন্ত আজকেও কয়েকজন মোসাদ এজেন্ট সন্দেহে কয়েকজনকে ফাঁসিতে ঝুলানো হয়েছে ইরানে, কিন্তু সেগুলো মাঠ পর্যায়ের। বলা হচ্ছে আপনার এই যে আমেরিকা ইসরায়েল যে বিভিন্ন অফিস আদালতের উপরে যে আক্রমণ চালাচ্ছে, বিভিন্ন যে আপনার স্থাপনার উপর আক্রমণ চালাচ্ছে, এই তথ্যগুলো তারা পাচার করতেছে। সেই রকম প্রায় কয়েকশো লোককে তারা অলরেডি অ্যারেস্ট করেছে। এটা অবশ্যই একটা পজিটিভ দিক, ভালো দিক। তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতেছে এবং তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। কিন্তু দর্শক মণ্ডলী, খোদ সরকারের মধ্যে যে বড় বড় রাঘব বোয়ালদেরকে যারা হত্যার শিকার করতেছে, যাদের তথ্যপত্র দেওয়ার কারণে তারা টার্গেট কিলিং এর শিকার হচ্ছে, তাদের সেই সমস্ত লোকগুলোকে কে আপনার খুঁজে বের করে? সর্ষের মধ্যেই তো ভূতটা তো সর্ষের মধ্যে দর্শক মণ্ডলী। যেখানে আপনার মনে করেন আলী লারিজানি কোথায় ঘুমাচ্ছে, তার বাসেস কিন্তু ওখানে আধা সামরিক বাহিনী, সেই অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইরানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরানের যে কোনো অভ্যুত্থান প্রচেষ্টা থেকে শুরু করে, আপনি যদি এখন ইরানের সাথে যদি স্থল যুদ্ধ শুরু হয়,
মানে আমেরিকা বা ইসরায়েলের, তাহলে সেই স্থল যুদ্ধে কিন্তু আইআরজিসি মেইন ভূমিকা পালন করবে না। এই ব্যাসিস নামক এই বাহিনীটাই মেইন ভূমিকা পালন করবে। এরাই স্থল যুদ্ধে ইরানকে নেতৃত্ব দেবে এবং এদের আওতায় সেনাবাহিনী সহ অন্যান্যরা আপনারা মনে করেন যে থাকবে। এত গুরুত্বপূর্ণ একটা বাহিনীর প্রধান সে কোথায় থাকতেছে না থাকতেছে সেই তথ্যগুলো পাচার হয়ে যায় কিভাবে, সেই অনুযায়ী বিমানে সে আক্রমণ করে কিভাবে। সবচাইতে বড় কথা হচ্ছে যে আপনার ঢাল কোথায়। ধরলাম গোয়েন্দার কথা বাদে, গোয়েন্দা ব্যর্থতা তো আছে, গোয়েন্দা ব্যর্থতা নিয়ে তো অনেক কথা আপনার মনে করেন বলা যেতে পারে। গোয়েন্দা মন্ত্রী, গোয়েন্দা সংস্থা যে মন্ত্রণালয়ের আন্ডারে, সেই মন্ত্রী তো নাকি আপনার মনে করেন যে গুপ্ত ঘাতকের শিকার হয়েছে, মানে গুপ্ত ঘাতক দ্বারা আক্রান্ত হয়েছে এবং সে নাকি আপনার মনে করেন যে নিহত, কেউ বলতেছে নিহত, কেউ বলতেছে আহত, তবে আক্রান্ত হয়েছে। তো এখন এই যদি অবস্থা হয়, আমরা ইসরায়েল সরাসরি লিস্ট তৈরি করে তারা বলতেছে আমরা এদেরকে হত্যা করব। এদেরকে হত্যা করার মিশন নিয়ে আমাদের লোকজন ইরানের মধ্যে ঢুকে গেছে, এদেরকে হত্যা করার মিশন নিয়ে আমাদের লোকজন এখন মাঠে আছে, এরকম ডিক্লেয়ার দিয়ে। কিন্তু সেগুলোকে তারা কারা, তাদেরকে কি আপনার প্রতিহত করা যাচ্ছে? খোদ আয়াতুল্লাহ আলী খামেনি সহ এতজন জেনারেলরা যে তথ্যের ভিত্তিতে মারা গেলেন, তাদের উপর আক্রমণ করা হলো, কে তথ্য দিল তাকে কি বের করা গেছে? আয়াতুল্লাহ আলী খামেনির তথ্য তো সাধারণ লোক দেয়নি। আয়াতুল্লাহ আলী খামেনি কোথায় মিটিং করবে, কোথায় বসবে, এটা তো সাধারণ লোকের জানারই কথা না, মাঠ পর্যায়ের মানুষের জানার কথা না। এখানে জানার কথাটা কার? জানার কথাটা হচ্ছে ইরানের সর্বোচ্চ কিছু ব্যক্তির। সেই সর্বোচ্চ কিছু ব্যক্তির মধ্যে যে আপনার ভূত আছে, সেইটা কি এ পর্যন্ত ক্লিয়ার করা হয়েছিল? হয়নি। যে কারণে লারিজারিকে জীবন দিতে হলো, যে কারণে বাসেসের আপনার হেডকে জীবন দিতে হলো। এখন শোনা যাচ্ছে নাকি আপনার একজন উন্নীত মন্ত্রী পদমর্যাদার একজন, যিনি গোয়েন্দা সংস্থা নিয়ন্ত্রণ করেন, তিনি নাকি আপনার মনে করেন যে। তো এখন কথা হচ্ছে, আপনি আক্রমণে অপর পক্ষকে ধরে নেন তটস্থের উপর রেখেছেন, আপনি আক্রমণ করে অপর পক্ষকে অনেকটাই নাস্তানাবুদের পর্যায়ে রেখেছেন, কিন্তু আপনি নিজে কি ভালো আছেন? আপনি নিজে ভালো না থাকলে কতদিন আপনার একের পর এক প্রথম স্তরের নেতারা প্রায় নাই, শেষ। দ্বিতীয় স্তরের নেতাদেরকেও এখন হত্যা করা শুরু হচ্ছে। দ্বিতীয় স্তরের নেতাদেরকেও যদি হত্যা করে ফেলা যায়, তাহলে কি আপনার তৃতীয় স্তরের নেতা দিয়ে কি ইরান এই যুদ্ধ চালিয়ে যেতে পারবে? শুধু অস্ত্র থাকলেই যুদ্ধ হয়? শুধু অস্ত্র থাকলেই কি যুদ্ধ হয়? অস্ত্রের মানে যুদ্ধের কৌশল একটা অনেক বড় ফ্যাক্টর, আর কৌশলটা নির্ধারণ করে অভিজ্ঞরা, যাদের আপনার এক্সপিরিয়েন্স আছে। তো এক্সপিরিয়েন্স লোকগুলোকে যদি এইভাবে টার্গেট কিলিং এর মাধ্যমে শেষ করে দেওয়া হয়, তাহলে যুদ্ধ কতদিন ইরান টিকে থাকতে পারবে? প্রশ্ন তো আসতে পারে না। এখন প্রশ্ন হচ্ছে আর একটা, যুদ্ধের অন্যতম একটা অনুষঙ্গ ঢাল, ঠেকাইতে হবে। শুধু আক্রমণ করলে হবে না, ঠেকাইতে হবে। এত রিসার্চ করে এত বড় বড় ক্ষেপণাস্ত্র তৈরি করেছে মানে বছরের পর বছর ধরে ইরান আক্রমণ করার জন্য, আক্রমণ ঠেকানোর জন্য। ইরান কি কোন পথে গেছে, মানে কোন পথে কাজ করেছে বা এগিয়েছে আক্রমণ ঠেকানোর জন্য এ পর্যন্ত মানে কি তৈরি করেছে ইরান? আক্রমণ ঠেকানোর জন্য এ পর্যন্ত কি গবেষণা করেছে তারা? আক্রমণ ঠেকানোর জন্য গত 12 দিনের যুদ্ধে যে আপনার মনে করেন যে যেটা দেখা গেল, তখনও সেই আক্রমণ ঠেকানোর কোনো পথ ছিল না। 1 বছরের মধ্যে, 1 বছর আসলে খুব একটা বেশি সময় নয়, মানে যে কোনো কিছু ডিফেন্স অস্ত্র বা এয়ার ডিফেন্স বলেন, যেটাই বলেন না কেন, সেটা ইন্টারসেপ্টর যেটাই বলেন না কেন, সেটা তৈরি করার জন্য 1 বছর খুব একটা বেশি সময় নয়। কিন্তু কথা হচ্ছে, আমি যখন যুদ্ধের প্রস্তুতি নিতে যাচ্ছি এমন একটা শত্রুর বিপক্ষে, ইরান তো যুগ ধরেই আপনার ইসরায়েলের শত্রু, আমেরিকার শত্রু, তাহলে ইসরায়েল আমেরিকাকে লক্ষ্য করি তো তার যুদ্ধ হলে ইরানের সেটাই হবে। এবং তারা নাকি 20 বছর যাবৎ আপনার মনে করেন প্রস্তুতি নিচ্ছে এই যুদ্ধের জন্য। সেই 20 বছরের প্রস্তুতির মধ্যে আপনার যুদ্ধ আক্রমণ থেকে বাঁচার যে একটা যুদ্ধের যে একটা অনুষঙ্গ, আক্রমণ থেকে নিজেকে সেভ করা, নিজের দেশকে সেভ করা, নিজেকে সেভ করা, সেই ঢালটা কোথায়? আপনার এয়ার ডিফেন্স তৈরি করা, আপনি যদি এত বড় বড় হাই টেকনিক্যাল সফিস্টিকেটেড, যেটা আপনার হাইপারসোনিক, যেটা এখন পর্যন্ত আমেরিকা তৈরি করতে পারে নাই, সেই অস্ত্র আপনি যদি তৈরি করার সক্ষমতা রাখেন, তাহলে আপনি এয়ার ডিফেন্স তৈরি করার চাইলে আপনি তৈরি করতে পারতেন। এয়ার ডিফেন্স মানে হাইপারসোনিকের চাইতে জটিল কোনো টেকনোলজি নয়।
তার এয়ার ডিফেন্স আপনি তৈরি করতে পারেন নাই কেন? আপনার এয়ার ডিফেন্সগুলো মানে সেইভাবে কি কোনো বিমান বা মিসাইলকে বাধা দিতে পারতেছে? কয়টা বিমান এ পর্যন্ত আপনার ভূপাতিত করা গেছে? বলা হয়ে থাকে আপনারা, কেউ বলে 37টা, কেউ বলে 30টা, কেউ বলে অনেকটা। কথা হচ্ছে যে যেভাবে বিমানগুলো যে কয়েকটা বিমানই মানে ভস্মীভূত হয়েছে বা যে কয়েকটা বিমানই ভূপাতিত হয়েছে, তারা কতটুকু আপনার একটা সফল এয়ার ডিফেন্সের মাধ্যমে আপনার পতিত হয়েছে? 100টার মধ্যে যদি 2টা 3টা আঘাত করে যদি আপনার ফেলা হয়, সেটা কি আপনার সফলতা? এখন কথা হচ্ছে দর্শক মণ্ডলী, যেমন রক্ষা করতে পারতেছে না ইরান তার নিজের নেতাদের, তার নিজের কমান্ডারদের প্রতি আক্রমণ থেকে, তেমনি রক্ষা করতে পারতেছে না নিজের দেশের আপনার লোকদেরকে, নিজের দেশের স্থাপনাগুলোকে। শুধুমাত্র ডিফেন্সের অভাব। তো যুদ্ধ মানে কি শুধুমাত্র আপনার অফেন্স? যুদ্ধ মানে কি শুধুমাত্র আক্রমণ করা? এই প্রশ্নটা তো আপনার মনে করেন যে কেউ এখন ইরানের যে কাউ কি করতে পারে? ভাই, আপনারা এই 20 বছর যাবৎ রিসার্চ করলেন, শুধুমাত্র আপনার আক্রমণাত্মক জিনিসগুলোই তৈরি করলেন, আর ঠেকানোর কোনো জিনিস আপনারা মাথায় রাখলেন না। সেটা কেমনে হলো? সেটা কিভাবে হলো? আপনারা কি এই ঠেকানোর জিনিসগুলোকে অন্যের কাছ থেকে কিনে নিয়ে চালানোর জন্য চিন্তা করেছিলেন? যে তারা দেয়নি বা সেই কারণে। তো কথা হচ্ছে যে আপনি যখন আক্রমণের জিনিস নিজে তৈরি করার সিদ্ধান্ত নিচ্ছেন, তখন প্রতি আক্রমণ যেগুলো আসবে সেগুলো ঠেকানোর জন্য আপনার প্রস্তুতি কেন থাকবে না? আজকে যে পরিমাণ আক্রমণ ইরান করতে পারতেছে, সেই আক্রমণের সাথে যদি আপনার যে আক্রমণগুলো আসতেছে ওরা যতটুকু ঠেকাইতে পারতেছে, ইরানের আক্রমণ যে পরিমাণ ঠেকাইতে পারতেছে, এখন মনে করেন 50% আক্রমণ তারা হয়তো ঠেকাইতে পারতেছে, 50% আঘাত করতেছে ইরানের। এই ইরানের উপর যে আক্রমণটা হচ্ছে, সেই আক্রমণটা যদি 50% ঠেকানো যেত, 50% যদি আপনার প্রতিহত করা যেত, তাহলে আজকে আপনার ইরান আরো কত সুবিধাজনক অবস্থানে থাকতো, কত ভালো অবস্থানে থাকতো। আর হচ্ছে আপনার মনে করেন ইরানের কত মানুষ আপনার মনে করেন যে রক্ষা পেত, ইরানের কত স্থাপনা রক্ষা পেত। সবচাইতে বড় কথা হচ্ছে আপনার গোয়েন্দা সংস্থার দুর্বলতাটা এত বেশি মাত্রায়, যেটা অকল্পনীয়। খোদ ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ বলেন, যারা বলেন, ওদের লেভেলের কথা বলা হচ্ছে না। এই মোসাদ ফিলিস্তিনে যতটুকু সফলতা দেখায় কার্যকর, তার চাইতে বেশি সফলতা ইরানের মধ্যে, ইরানের অভ্যন্তরে। এই মানে ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলো যতটুকু ইয়েমেনের মধ্যে কার্যকর, যতটুকু হুতির নেতাদেরকে তারা টার্গেট কিলিংয়ে নিয়ে আসতে তাদের যতটুকু বেগ পাইতে হয়, ইরানে তার চাইতেও কম বেগ পাইতে হয়। ইরানের অভ্যন্তরে তার চাইতেও কম, বরং এদের নেতারা যখন ইরানে ঢোকে তখন তাদেরকে মারা হয়। আপনারা জানেন না, হামাসের সেই বিখ্যাত নেতা ইসমাইল হানিয়াকে হত্যা করার জন্য তারা ইরানের ভূখণ্ড বেছে নিয়েছে। ইরানের ভূখণ্ড যদি তার প্রক্সি বাহিনীর জন্য আপনার রিস্কের হয়ে থাকে, মানে ইরান হচ্ছে মাদার, আর তার প্রক্সি বাহিনীগুলো দেশের বিভিন্ন জায়গায়, সেই প্রক্সি বাহিনীর নেতাদের জন্য যদি ইরান সুরক্ষিত না হয়, তাহলে প্রক্সি বাহিনী টিকে থাকবে কিভাবে? ইসমাইল হানিয়াকে গাজা এবং ফিলিস্তিনের অভ্যন্তরে তারা হত্যা করতে পারে নাই, বহু চেষ্টা করেছে, পারে নাই। কিন্তু সে যখন ইরানে যাবে মিটিং করতে, সেটাকে টার্গেট করে সে কোন হোটেলের কোন রুমের মধ্যে কোন বেডে ছিল, বেডে কোন পাশে কি অবস্থা, সবকিছু তথ্য ইরানের মধ্যে থেকে চলে গিয়েছে। কোথায় গিয়েছে ভাই? মোসাদের হাতে। অথচ সে যখন গাজাতে থাকছে, দিনের পর দিন সে যখন থাকছে, ফিলিস্তিনে থাকছে, তখন তার তথ্য কিন্তু মোসাদ চেষ্টা করেও সংগ্রহ করতে পারে নাই, যেখানে মোসাদ আঘাত করবে। কিন্তু ওখানে কিন্তু ঠিকই ইরানের মধ্যে থেকে ঠিকই পেরেছে, এবং সেখানে আঘাত করেছে, নিপুণভাবে আঘাত করেছে, একজনই মারা গিয়েছে। তো এই হচ্ছে কথা। এখন হুতি ইরানের মনে করেন যে প্রক্সি বাহিনী, হুতির নেতা যদি ইরানে গিয়ে সিকিউর ফিল না করে, তাহলে তারা কাজ করবে কিভাবে? খোদ ইরানের নেতারা ইরানে সিকিউর নয়, তাহলে শস্যের মধ্যেই তো ভূতটা তো শস্যের উপরের লেভেলে। মেইন মোসাদের এজেন্টগুলো হচ্ছে এক কথায় ইরানের গোয়েন্দা সংস্থাটাই হচ্ছে মোসাদের বি টিম। ইরানের যে গোয়েন্দা সংস্থা কাজ করে, যে গোয়েন্দা সংস্থা, এটাকেই বলা হয় যে আসলে বাইরে থেকে লোকজন বলে বিভিন্ন দেশে, এটা হচ্ছে মোসাদের বি টিম। মানে এই গোয়েন্দা সংস্থার মধ্যে বিভিন্ন লোকজন মিলে আপনার মনে করেন যে মোসাদ, তারা ইরান থেকেও বেতন নেয়, মোসাদ থেকেও বেতন নেয়, ইসরায়েল থেকেও বেতন নেয়, নিয়ে তারা আপনার দুই পক্ষের হয়ে কাজ করে। এরকম অবস্থা। প্রস্তাব দিছিল
12 দিনের যুদ্ধের পরে অনেক দেশ থেকেই প্রস্তাব আসছিল আপনার গোয়েন্দা সংস্থা পুরোটা চেঞ্জ করে, মানে পুরো বাদ দিয়ে ফেলেন, কোনো বাদ বিচার করার দরকার নাই, কে আপনার ভালো কে খারাপ কে মোসাদের এজেন্ট পুরা চেঞ্জ করে ফেলেন, নতুন সেট তৈরি করেন এবং এখান থেকে তুরস্কের সহায়তা নেন। এরকম প্রস্তাবও ইরানের কাছে গিয়েছে, তুরস্কের সহায়তা নিতে তাদের প্রেস্টিজে বাদে, কারণ তারা হচ্ছে পারস্য সাম্রাজ্য, তুরস্ক হচ্ছে অটোমান সাম্রাজ্য, নিজেকে ছোট মনে হয়, তারা নেননি। তুরস্কের গোয়েন্দা সংস্থা ইরানকে তথ্যপত্র দিয়ে বহুতভাবে সহায়তা করতেছে। তুরস্কের মধ্যে তো এরকম আত্মঘাতী কোনো বিষয় নেই। এরদোয়ানকে বা তুরস্কের কয়টা মন্ত্রী ইরান যেভাবে ইসরায়েলের জন্য থ্রেট, তুরস্ক ইসরায়েলের জন্য থ্রেট বলে, তুরস্কের কয়টা মন্ত্রী কয়টা কমান্ডারকে এ পর্যন্ত মোসাদ হত্যা করতে পেরেছে, কয়জনকে পেরেছে। খোদ পাকিস্তানও তো আপনার মনে করেন যে কথায় কথায় তো ইসরায়েল তো আপনার প্রায় বলে ইরানের পরের টার্গেটকে পাকিস্তান, তারপরে তুরস্ক, বা ইরানের পরের টার্গেটকে কখনো বলে তুরস্ক, কখনো বলে পাকিস্তান, মানে এই তিনটা দেশই তাদের মূল শত্রু টার্গেট। তো কথা হচ্ছে তাহলে এই দুইটা দেশের মধ্যে পাকিস্তানের মধ্যেও আপনার মনে করেন যে টার্গেট কিলিং করতে পারে না কেন? পাকিস্তানের কয়টা আপনার মনে করেন মন্ত্রী, কয়টা আপনার মনে করেন যে বড় মাপের আর্মি অফিসারদেরকে এ পর্যন্ত মোসাদ হত্যা করতে পেরেছে? পারলে করতো না? আপনার মনে হয় যে পাকিস্তানে পারলে করতো না, তুরস্কে পারলে আপনার করতো না? তারা চেষ্টা করে, পারে না। ইরানের মধ্যে পারে কেন? যখন তখন পারে কেন? তো শুধু আমার মিসাইল বানালেই আমি আপনার মনে করেন যে যুদ্ধে জিতে যাব? শুধু মিসাইল আমি মনে করেন একের পর এক মিসাইল বানাবো আর আমি যুদ্ধে চলে যাবো? এদিকে আপনার ঘরের মধ্যে খোদ আপনার বউ যে মোসাদের এজেন্ট, সেই খবরই তো নাই। আপনি বড় কর্মকর্তা, বড় মন্ত্রী, বড় আপনার অফিসার, খোদ আপনার বউ, আপনার বাচ্চা, আপনার আশেপাশের লোকজন, আপনার আত্মীয় স্বজনের মধ্যে, আপনার সাদা সমুদ্রের মধ্যে যে মোসাদের এজেন্ট আছে, সেই খবর তো আপনার নাই। ইসরায়েল আপনার মনে করেন তাদেরকে টাকা দিয়ে পালে, তাহলে কিভাবে জিতবেন? নেতাদের তো টিকে থাকতে হবে। এখন নেতারা যদি আপনারা বলতেছেন যে আমরা এই কারণে আপনার একটা সিস্টেম ডেভেলপ করছি, যে সিস্টেমে নেতা কোনো ফ্যাক্টর নয়, আমরা এক নেতা গেলে আর এক নেতা এসে সেটা দায়িত্ব পালন করবে, আর একজন এরকম আমার 3, 4, 5 স্তরের আপনার মনে করেন যে নেতৃত্ব ঠিক করে রাখছি, এটা কোনো কথা হইতে পারে ভাই? আপনি মারা যাওয়ার জন্য আপনি মনে করেন রেডি হয়ে আছেন, তো এইভাবে আপনার মনে করেন যে কত মানে একের পর এক মারা যায়, তারপরে যুদ্ধে জিতবেন? হয়তো একটা যুদ্ধে জিতলেন, তারপরে কথা হচ্ছে দর্শক মন্ডলী, একটা সমন্বিত খেলা, যে কোনো খেলাই শুধু ডিফেন্স বা অফেন্স, শুধু স্ট্রাইকার দিয়ে ফুটবল খেলার একটা ম্যাচ কেউ আপনার ম্যাচ বের করে নিয়ে আসা যায় না। আপনি স্ট্রাইকার আপনার দুইজনই ভালো, 2-4টা গোল সে ম্যাচে করতে পারে অ্যাভারেজে, ওইদিকে ডিফেন্সের দুর্বলতার জন্য আপনি আরও 5টা 10টা গোল আপনি মনে করেন খায়া ফেলতেছেন, তাহলে কি আপনি জিতবেন না তো? ডিফেন্সে তো আপনার মনে করে ঠেকাইতে হবে, বরং দুইটাই মাঝারি মানের যদি হয়, ওফেন্স ডিফেন্স, তাতেও আপনার টিকে থাকার সম্ভাবনা থাকে বেশি। এখন তো খোদ মানে মানুষ যারা আপনার মনে করে ইরানকে ভালোবাসে, সাপোর্ট করে, বা মজলুম হিসেবে যারা ইরানের পক্ষ নিয়ে কথা বলে, তারা তো আতঙ্কিত, শঙ্কিত, যেভাবে আপনার টার্গেট কিলিং করা হচ্ছে। এখন কথা হচ্ছে যে লিস্ট ধরে ধরে ওপেন বলা হচ্ছে এদেরকে আগামী 2-3 দিনের মধ্যে আরও নাকি বেশ কিছু এরকম টার্গেট কিলিংয়ের শিকার হবে ইরানের অনেক বড় বড় কর্মকর্তা। আরেকদিন কয়েন ইরান, আপনি বলতেছেন যে আমরা আরো 3 সপ্তাহ যুদ্ধটা টেনে নিতে চাই, 3 সপ্তাহ টিকা থাকলে আমেরিকা ইসরায়েল ওরা দুর্বল হয়ে পড়বে, অনেক কিছু হয়ে পড়বে। আগামী 3 সপ্তাহের মধ্যে আপনার নেতারা টিকে থাকবে তো? আগামী 3 সপ্তাহের মধ্যে আপনারা যারা নেতৃত্ব দিচ্ছেন তারা টিকে থাকবেন তো?